ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারতীয় পুরুষকে তিনি সাজতে শিখিয়েছিলেন। সচিন তেন্ডুলকর, ইমরান খান, মকবুল ফিদা হুসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাম ছিল তার গুণমুগ্ধের তালিকায়। শুক্রবার কলকাতায় নিজের বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হল সেই বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের। বাথরুমে পড়ে থাকা মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন তুলে দিল একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার শর্বরী দত্ত কোথায়, কেন খোঁজ নিলেন না তার ছেলে এবং ছেলের বউ? একই বাড়িতে থাকা সত্ত্বেও কোথায় শর্বরী দত্ত জানতেই পারলেন না তারা রাতের আগে, উঠছে প্রশ্ন। 40 ব্রড স্ট্রিটে এই বাড়ি ছিল শর্বরী দত্তর ঠিকানা। দোতলায় থাকতেন ছেলে, ছেলের বউ, একতলায় থাকতেন শর্বরী। ঘনিষ্ঠ সূত্রে দাবি, শর্বরীর সঙ্গে তার ছেলে ও পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। সম্পত্তি নিয়ে টানাপোড়েনের জেরে মায়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল ছেলের। বাড়ির একতলায় থাকতেন শর্বরী, দোতলায় থাকতেন ছেলে ও পুত্রবধূ। বৃহস্পতিবার সকাল থেকে শর্বরীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। একতলায় থাকা মায়ের খোঁজ নিতে দোতলা থেকে ফোন করেন ছেলে, কিন্তু সাড়া মেলেনি। এভাবেই কেটে যায় সারাটা দিন। ছেলের দাবি, রাতে গেট বন্ধ করতে নেমে ঘরের দরজা ঠেললে দেখা যায় বাথরুমে পড়ে রয়েছেন শর্বরী দত্ত। চিকিৎসক এসে তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা প্রচুর মেসেজ করেছি, ফোন করেছি। উনি যেহেতু রেগুলার বেরিয়ে যেতেন, মানে গতকাল পরশুদিন উনি বেরিয়েছেন, উনি স্বাভাবিক জীবন যাপন করেন সেই জন্যে, এবং আমরাও ব্যস্ত, উনিও ব্যস্ত, ফলে এখানে খোঁজ করার তো কিছু নেই। এটা যে রেগুলার বেসিস, আমি ওয়ার্কশপে যাই, উনিও ওয়ার্কশপে যান। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে সেরেব্রাল স্ট্রোকের কারণে মাথায় রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে শর্বরী দত্তর। ময়নাতদন্তের অন্তত 36 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। শুক্রবার দুপুর 3টে নাগাদ দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়। সেই অনুযায়ী বুধবার রাত 3টে নাগাদ তার মৃত্যু হয়। তখন থেকে বাড়ির বাথরুমেই পড়েছিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। এই সময়ের মধ্যে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কি তাকে বাঁচানো যেত? যদিও দোতলা থেকে একতলায় নেমে এসে ছেলে বা বৌমা তার খোঁজ নেয়নি। এটা কি পজিশনে পড়েছিল সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি হৃদরোগে মৃত্যু হয় তাহলে ওই দুটো জায়গায় যেটা বলছেন আঘাতের চিহ্ন, রক্তের দাগ নিশ্চয়ই মুখ চেপে ধরলে পরে রক্তের দাগও বেরোতে পারে। ওরা হয়তো অনেক যদি ছটফট করে থাকেন সেই সময়তে, তাহলে পা যদি ছুঁড়ে থাকেন, পা গোড়ালির সঙ্গে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগলে পরে তার থেকে হতে পারে। উনি তো শুনেছি হরমোন এক্সেট্রা নিতেন, তো সেই জন্য হরমোনের জন্য আমি সকালবেলা তাকে বলেছিলাম যে হাই পাওয়ার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি করলে পরে অনেক সময় যদি হরমোনের প্রভাব বেশি থাকে তার থেকেও হতে পারে। আর ওনার ভিসেরা এক্সামিনেশন করা দরকার, আর হার্টটা এক্সামিন করতে হবে খুব ভালো করে, মানে হিস্টোলজিক্যাল এক্সামিনেশন, সাডেন ডেথটা হলো কেন। শুক্রবার সকালে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর এক বন্ধু দাবি করেছেন, সম্পত্তি সংক্রান্ত টানাপোড়েনের জেরে শর্বরী দত্তর সঙ্গে তার ছেলের সম্পর্কে চিড় ধরেছিল। সম্প্রতি শর্বরী এও বলেন যে তার আর বাঁচতে ইচ্ছে করে না। ছেলের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। উনি রেগুলারই কাঁদতেন, সারাক্ষণই কাঁদতেন। ওই ফ্যামিলি রিলেশনশিপ ওদের ভালো ছিল না তাই। তবে এইটুকুনি আমি বলতে পারি যে যখন ওনার ছেলে একটু ভালো ব্যবহার করতো ওনার সঙ্গে, উনি খুব খুশি হতেন। কিন্তু মাঝে মাঝে তো করতেনই, তখন তো খুব খুশি হতেন, কিন্তু সেরকমই কিছু এক্সপেক্ট করতেন যেন একটু ভালো ব্যবহার করবে, কিন্তু সেটা মনে হয় হতো না। যবে থেকে ওনারা আলাদা হয়েছেন, আগে তো একসঙ্গে বিজনেস করতেন, তখন তো মানে খুবই ভালোই ভাবছিল। তারপরে তো ওনাদের আলাদা হয়ে গেল, উনি অন্য কোথাও জয়েন করলেন, সেখানে তখন থেকে আর কি ওদের একটু প্রবলেম আরম্ভ হয়। শর্বরী দত্তর এক সহকর্মীও জানিয়েছেন, ইদানিং খুব ডিপ্রেসড থাকতেন তিনি। অনেক সময় জাস্ট এটাই মনে হতো যে শি ইজ লিটল আপসেট উইথ সামথিং। যদিও শর্বরী দত্তর ছেলে এবং পুত্রবধূর দাবি, মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। আমরাই তো লাস্ট 7 দিন আগেই আমরা শান্তিনিকেতন থেকে ঘুরে এলাম একসঙ্গে। আমার আমেদপুরে যে আমার প্রপার্টি আছে সেটা আপনাদের সবাই 3 জনে মিলে ঘুরলাম। এটা প্রমাণিত সত্য। রহস্য আরো বাড়িয়েছে শর্বরী দত্তের দেহে একাধিক আঘাতের চিহ্ন। কোথা থেকে এলো এই ক্ষতচিহ্ন? পুলিশ সূত্রে দাবি, শর্বরী দত্তর বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন ছিল, মুখে রক্তের দাগ ছিল। তদন্তকারীদের প্রশ্ন, বাপার গোড়ালির কাছে কিভাবে আঘাত পেলেন শর্বরী দত্ত? কেনই বা তার মুখ থেকে বেরোচ্ছিল রক্ত? এই কারণের জন্যই কি তার মৃত্যু হয়েছে, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? শর্বরী দত্তর পারিবারিক চিকিৎসক জানিয়েছেন, তিনি হরমোনাল ওষুধও খেতেন। হ্যাঁ, ওনার একটা হরমোন খেতেন, সেটা
শরীরটাকে ভালো রাখার জন্য। শর্বরী দত্ত স্রেফ ফ্যাশন ডিজাইনার ছিলেন না, তিনি ছিলেন শিল্পী। তার সৃষ্টি ছিল আর্টওয়ার্ক। তিনি নিজে একটা ফ্যাশন স্টেটমেন্ট। ভারতীয় পুরুষকে তিনি সাজতে শিখিয়েছেন। ডিজাইনার বলে তাকে অপমান করা ঠিক নয়, তিনি পোশাক শিল্পী। শর্বরী দত্ত যে সময় পুরুষদের পোশাক ডিজাইন শুরু করেন, তখন ছেলেদের ফ্যাশন নিয়ে সেভাবে কেউ মাথায় ঘামাতেন না। ৯-এর দশকে ফ্যাশন ডিজাইনিং মানেই ছিল মহিলাদের জন্য পোশাক, ফ্যাশন শো মানেই ছিল সুন্দরীদের র্যাম্প ওয়াক। এই জায়গায় স্রোতের বিরুদ্ধে হাঁটার সাহস দেখিয়েছিলেন শর্বরী দত্ত। মহিলা ফ্যাশন ডিজাইনার হয়েও শুধুমাত্র পুরুষদের জন্যই ডিজাইনার পোশাক তৈরি করে শর্বরী দত্ত কার্যত একটা বিপ্লব শুরু করেছিলেন। তুমি যখন এই কাজ শুরু করেছো তার আগে মানে ছেলেদের ফ্যাশন, ছেলেদের পোশাক নিয়ে সেইভাবে সিরিয়াসলি ভাবাই হতো না, মানে এটা একদম নতুন ছিল, মানে দুঃস্বপ্নে কেউ ভাবতো না যে ওটা নিয়ে কেউ কাজ করবে। আজকের পরিপ্রেক্ষিতে যেখানে রাস্তায় ঘাটে নানা ধরনের পোশাক পাওয়া যাচ্ছে সব দামে, সব ধরনের মানুষের সেগুলো আয়ত্তে, মানে কম দাম থেকে মাঝারি, আরো বেশি, সেখানে বোঝাই যাবে না যে এটা কত একটা মানে একটা ক্লিন স্লেট ছিল, একটা মানে কি বলবো অন্ধকারে ঝাঁপ দেওয়ার ব্যাপার ছিল। তো সেটা ঘটে গিয়েছিল 91 সালে। কিছুক্ষণ আগে সমরেশদা একটা ভয়ঙ্কর, মানে আমরা বিরতিতে যাওয়ার আগে তুমি শুনে থাকবে যে যেখানে ছিলাম, সমরেশদা বলছেন যে বাঙালির একটা বাৎসরিক পুতুল খেলা, মানে এর পেছনে ধর্ম বিশ্বাস মার ঘরে আসে সব কিচ্ছু নেই, বাঙালির একটা কার্যত বাহানা, একটা অজুহাত দরকার ছিল উৎসবের, সেই জন্য দুর্গাপুজো। সেটা বাঙালির এটা আমি বলবো গুণই, যে কোনো ব্যাপারে প্রবল উৎসাহ, সে আর্ট এক্সিবিশন থেকে ক্রিসমাস, ঈদ থেকে পুজো, মানে কোনো একটা হই হই করার, খাওয়া দাওয়া করার, জামা কাপড় পরার সুযোগ পেলে বাঙালি ছাড়ে না। এইরকম মানে ধরো বছর 5 আগে হঠাৎ একটা মানে অভিযোগে কার্যত কলকাতা তোলপাড় হয়ে গেল, উত্তর কলকাতার একটা মণ্ডপে এরকম যে দুর্গামূর্তি হয়েছে তাকে একদম হুবহু হেমা মালিনীর মতো দেখতে, আর একটি ফিল্ম স্টার। তো এই যে এখন দুর্গার যে বসন দেখো, মানে সেই ফ্যাশনে কোনো পরিবর্তন দেখো, মানে ট্র্যাডিশনাল দেখো, আমরা স্টুডিওতে চেষ্টা করেছি চিরায়িত যে সোলার এটা, কিন্তু এখন তো অনেক বৈচিত্র্য এসেছে। তবে প্রায় মডার্ন আর্টের কাছাকাছি চলে গেছে, সুরিয়ালিজম হয়েছে, অনেক ধরনের মানে কি বলবো অ্যাবস্ট্রাক্ট আর্ট প্রতিমায় না হলেও মণ্ডপে দেখা যাচ্ছে। তবে পোশাক আশাকে এবার কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে একচালা ঠাকুরই বেশি, এবং ঠাকুরকে কিন্তু সবই ট্র্যাডিশনাল রেখেছে। ঠাকুরকে নিয়ে যে খুব একটা খুব আধুনিক তার চেহারা দিয়েছে সেটা একটা দুটো হয়েছে, এবং সেটা খুবই ভালো, দু একটা দেখেছি আমি, খুবই ভালো। বেশিরভাগ একচালা ঠাকুর, এবং মণ্ডপে অনেক কিছু করেছে ওরা, অনেক পরীক্ষা এবং অনেক রকম ম্যাটেরিয়াল ব্যবহার করেছে, কিন্তু ঠাকুর কিন্তু ট্র্যাডিশনালি রেখেছে। ফলে বাঙালি এখন এটা ঠিকই যে উৎসব মানে দুর্গাপুজোকে মানে একটা কি বলবো বিস্ফোরণ হয়েছে সারা পৃথিবী জুড়ে, বিপণনের বিস্ফোরণ হয়েছে, এবং তাতে কিছু তার ভালো দিক তো মানে খারাপ দিক তো থাকবেই। শর্বরী দত্তর গুণমুগ্ধের তালিকা ছিল রীতিমতো ঈর্ষণীয়। সচিন তেন্ডুলকর থেকে সুনীল গাভাস্কর, কপিল দেব, লিয়েন্ডার পেজ, কে ছিলেন না তার গুণমুগ্ধদের তালিকায়? I know from my personal experience, and you might have seen it on the shows that I've done, that I have worn her kurtas, and I've got compliments for it. So all credit goes to her. One thing for sure, as far as the cricketing world is concerned, not too many people are going to be able to beat Sachin Tendulkar. But in the fashion world, Sharbari can certainly beat Sachin Tendulkar's longevity of 22 years. সুনীল গাভাস্কর কপিল দেবের সঙ্গে আলাপচারিতার বহু গল্প ছিল তার স্মৃতির ঝুলিতে। কপিল দেব যেবার প্রথম এসেছিলেন আমার বাড়িতে এসেছিলেন, তো উনি তো আমার ওর মাপের পাঞ্জাবি, অত লম্বা মানুষ আমার তো মানে ছিল না কালেকশনে, তো উনি তখন অর্ডার দিলেন, এবং অর্ডার দেওয়ার পরে আমাকে মনে আছে যখন লেন্থটা মাপছি তখন আমাকে একটা টুলের ওপর দাঁড়িয়ে মাপতে হয়েছিল, এটা খুব মজার হয়েছিল ব্যাপারটা। আর আরেকজন খেলোয়াড়, দু একজনের কথা মনে পড়ছে, সুনীল গাভাস্কর এলেন, উনি এসে চা, প্রথমে বলা হলো চাটা সে আয়োজন হচ্ছে, হঠাৎ আমার মনে পড়লো যে ফ্রিজে দই আছে, তাই আমি বললাম দই খাবেন? বলে মিষ্টি দই, হ্যাঁ চা, তাহলে চা খাবো না, আমি দই খাবো। ওইটাও খুব ভালো লেগেছিল, ভীষণ আন্তরিক আর খুব ভীষণ মিষ্টি ব্যবহারটা। আর উনি এমনভাবে কথা বলছেন যেন উনি কিছুই নন, উনি গৌণ একজন মানুষ, আর আমি খুব নাম করা লোক, এটা সারাক্ষণ আমাকে ফিল করিয়ে গেলেন আর কি।
আর লিয়েন্ডারও একবার এসে যখন প্রথম কিনলো, তখন দুটো ড্রেস কিনেছে। তখন আমি জিজ্ঞেস করছি যে কোথায় পরবে তুমি এটা, তখন বলছে নিশ্চয়ই টেনিস কোর্টে পরবো না। সেটা আমার খুব মজা লেগেছিল। এখানেই শেষ নয়, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান থেকে শুরু করে শোয়েব আখতারের মতো সুপুরুষ ক্রিকেটারদেরও পছন্দের ফ্যাশন ডিজাইনার হয়েছিলেন শর্বরী দত্ত। এথনিক পোশাকে তাদের ভরসার জায়গা ছিল একটাই, কলকাতার শর্বরী। সবার আগে কোন মানে বিখ্যাত ব্যক্তিত্ব তোমার মানে যারটা মনে হয়েছিল যে একটা ইন্সপিরেশন, বাপরে ইনি কিনছেন না, আরো ভালো করে কাজ যেটা বললাম এমএফ হোসেন কিনাতে আমি নিজেই একেবারে হয়ে গেছি যে কি এটা ঘটে গেল। এবং সত্যি যারা পেইন্টাররা, মানে প্রতিষ্ঠিত পেইন্টাররা যখন কিনেছেন পরবর্তীকালেও, গণেশ পাইন কি বিকাশ ভট্টাচার্য আমার প্রদর্শনী উদ্বোধন করেন এবং প্রচুর কিনেছিলেন, সে মানে ভীষণ প্রশংসা করেছিলেন। গণেশ পাইন কিনেছেন, পরেশ মাইতি, মঞ্জিত বাবা, এই সমস্ত নামগুলো যখন আমার জিনিসগুলো মানে ওরা কিনলেন বা ব্যবহার করলেন, তখন আমার সত্যি মনে হয়েছিল যে কোথাও বোধহয় তাদের পছন্দটা তাদের ভালো লেগেছে। এটাই আমার কাছে অনেক বড় একটা সার্টিফিকেট। এ তো গেল শিল্পীদের কথা। চলচ্চিত্রের সঙ্গে যারা যুক্ত আছে তারা তো আকছার কেনেন, আমি সেদিকে ঝুঁকছি। খেলোয়াড়রা তো তোমার পোশাক খুব পছন্দ করেন, গাভাস্কার থেকে ইমরান খান সবাই তো পেয়েছেন। হ্যাঁ, সবাই পেয়েছেন। গাভাস্কার, সচিন তেন্ডুলকর, লিয়েন্ডার, এরা তো সত্যি সব আন্তর্জাতিক নাম। এবং সৌরভ আমার পাকিস্তানের বোধহয় অনেক প্লেয়ারই তোমার কাছে এসে ইমরান শোয়েব আখতারকে দেয়া হলো, এখান থেকে নিয়ে গিফট করা হলো। আর কপিল দেব অনেকদিন আগে এসেছেন, সত্যি কথা বলতে উনি সবচেয়ে আগে এসেছেন। আর ওর সেটা পরে একটা ছবিও আছে, একটা মলাটে উনি একটা স্পোর্টস ম্যাগাজিনের মলাটে উনি পড়ে আছেন ওটা। আর গাভাস্কারকেও দেখছি যে টেলিভিশন শোয়ে আমার জিনিস পড়ছেন, ওটা বেশ ভালোই লাগে দেখতে। আর অনেক ব্যক্তিত্ব যাদের ফিল্মে আমরা তো সবাই জানি, অভিষেকের বিয়ের ডিজাইন তুমি করছো, সেই নিয়ে বিস্তারিত আমরা দেখাচ্ছিও সবসময়। বিগ বি তো পড়ছেনই, এছাড়া আর হিন্দি ফিল্ম জগতে শাহরুখ খানের জন্য তো আমি শাহরুখ খানের জন্য এখনো করিনি, তবে একটা সংস্থা তারা চেয়েছে যে শাহরুখকে তারা গিফট করতে চায়, তারা আমার কাছ থেকে করাতে চায়, সেটা কথাবার্তা হয়েছে, কিন্তু এখনো অবধি করিনি। করেছি বললে ভুল হবে। তবে অনুপম খের অনেকদিন আগে কিনেছেন, ওম পুরীর আছে কিনেছেন, আমার আরো অনেক নাম এখন মনে পড়ছে না, কিন্তু অনেকেই। তোমায় যদি বলি যে তুমি তো ছেলেদের জন্য ডিজাইন করো, যে তোমার পছন্দের এই রকম মানে সবথেকে ওয়েল ড্রেস তিনজন পুরুষের নাম বলো, কাকে বলবে? আমার বসন্ত চৌধুরী একবার আমার একটা এক্সিবিশন উনি উদ্বোধন করেছিলেন, আমি ওই জন্য ওকে ডেকেছিলাম, যিনি এত মানে রুচিসম্মত সাজেন, এত সুন্দর দেখতে ছিলেন, এবং ওকে আমি প্রথম নাম করব ওর। আর তাছাড়া বিজয় মালিয়া খুব ফ্যাশনেবল। বিজয় মালিয়া আমার ব্ল্যাক ধুতি কিনেছেন, উনি খুব মানে অনেকভাবে আমাকে অনেক স্বীকৃতি দিয়েছেন। ওর তো অনেক ফ্যাশন অ্যাওয়ার্ড আছে, প্রায় সবকটাই বিজয় মালিয়া আমাকে দিয়েছেন নানান অকেশনে। এ তো গেল দ্বিতীয় জন। আর কার কথা বলবো, বিকাশ ভট্টাচার্য, উনিও খুব সুন্দর করে সাজতেন, দেখতেও খুব ভালো ছিলেন। আসলে বাঙালিরা কিন্তু সাজ নিয়ে খুব একটা, যে পুরুষরাও মানে নামী কারোর নাম, এমন কারোর নাম আমি মনে করতে পারছি না যে খুব সাজ ব্যাপারে মানে সচেতন বা সুন্দর করে সাজতে জানেন। মানে আগে পুরুষের এই কালচারটাই তো ছিল না, তারা মনে করতো যে সাজা মানে বুঝি মেয়েলিপনা, ফলে সেইটা গড়ে ওঠেনি। আজকার পুরুষ অবশ্য তা নয়, তারা খুবই জানে যে কোনটার সঙ্গে কোনটা পড়তে। এমন কোন ব্যক্তিত্ব যাকে তুমি সবসময় দেখো টিভিতে, সংবাদপত্রে, যাকে মনে হয় যে দূর এসে আসতেই জানে না? একে বহু লোককে মনে হয়, আমি বলবো না, আমার মনে হয় যে একটু ঠিক করে দিই এরকম আর কি। তো বলো না, দু তিনটে নাম বলো না। পাগল, আমি অত বোকা নই। শর্বরীর মুকুটে আরেকটা পালক যোগ হয় 2007 সালে। সে বছর 13 এপ্রিল অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়া রায়ের। গোটা দেশের নজর ছিল সেদিকে। অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে বলে কথা, সেখানেও ডাক পড়েছিল শর্বরীর। না, তাকে মুম্বাই যেতে হয়নি, কলকাতায় শর্বরী দত্তর কাছে এসেছিলেন ঐশ্বরিয়া রায়ের মা বৃন্দা। বিয়ে উপলক্ষে শ্বশুর বাড়ি থেকে অভিষেককে যে পোশাক দেওয়া হয় তা ডিজাইন করেছিলেন শর্বরী দত্ত।
কনকলতা, তুমি তো একেবারে সর্বদিক শিডিউলটা অবধি নিজে হাতে তৈরি করো, কোথায় কি যাবে, এই যে অ্যাশাভির বিয়েতে যা যাবে, কোথায় পার্সেল ইনফ্যাক্ট ওরা গিয়েছিল দিল্লি, প্রথম ডেলিভারিটা ওরাই তো গিয়ে ওদের বাড়িতে গিয়ে দিয়ে। তাহলে সেই গল্পটা আগে শুনে নাও। গল্পটা আসলে ব্যাপারটা যখন অর্ডারটা এলো, কারণ ওদের যেদিন ঠিক হলো বিয়েটা, মানে রিং সেরিমনিটা যেদিন হলো ঠিক তার পরের দিনই ফোন করে অর্ডারটা আমরা পেয়েছিলাম। এবং আমাদের যে সময়টা দিয়েছিল সেই সময়ের মধ্যে, কারণ অভিষেক বচ্চন হচ্ছে 6'3", ফলে ওর জন্য আমাদের আলাদা করে বানাতে হয়েছিল। বানানোর পর সেটা আমরা সব জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব ভালো অভিজ্ঞতা। এবং ওরা সত্যি ভীষণ ভালো মানুষ, এত ডাউন টু আর্থ, এত মানে আমাদের সঙ্গে এমন ভাবে বিশেষ এত যত্ন করেছে যে কখনো মনে হয়নি যে ওরা একটা অন্য যে জগৎটা থেকে। বৃন্দা যখন এখানে এসেছিলেন তখন আমাদের সঙ্গে দুপুরে খেলেন, মানে খুব মানে ঘরোয়া আর কি। সেটা আমাদের খুব ভালো লেগেছে এবং খুব যত্ন করেছেন। ডেলিভারি গুলো করেছি, তারপরে তারপরে আরো কিছু অর্ডার নিয়ে ফিরে এলাম। তারপরে এখন তো মাঝে মাঝে SMS আসছে, আর একটা পাঠাও, আর একটা পাঠাও, একে দিতে হবে, তাকে দিতে হবে, এইরকম চাই, ওরকম চাই, হয় আর কি। তোমারটা দেখে এত পছন্দ হচ্ছে যার ফলে একটার পর একটা। হ্যাঁ, এবার ইনফ্যাক্ট আর একটা আমাকে এর মধ্যেই পাঠাতে হবে, আমি বলে নিয়েছি 10 তারিখের মধ্যে আমাকে পাঠিয়ে দিতে হবে আরো যেগুলো রয়েছে ফাইনাল ডেলিভারিটা। তো ফলে ন্যাচারালি আমাদের ওই অভিজ্ঞতাটাও ভালো, আর করতেও খুব ভালো লাগছে। এটা তো একটা সত্যি সর্বরীতে, মানে আমি ইনফ্যাক্ট জানো আমি জানি যেটা, যে সব ডিজাইনাররা রীতিমতো ওয়েট করেছিল যে এই অর্ডারটা কে পাবে, মানে সবার মধ্যে রীতিমতো দিল্লি বোম্বে সব জায়গাতেই সবার মধ্যে, কিন্তু এটা যে আলটিমেটলি সর্বরীর কাছে অর্ডারটা আসবে, এবং সেটা সবাই মানে বলেছে, সব অনেক জায়গা থেকে অনেক রকম শুনেছি। তোমার নিজের কিরকম লেগেছিল সর্বরী? তার কারণ দেখো, অমিতাভ বচ্চন মানে নিজে হাতে প্র্যাকটিক্যালি অভিষেকের ক্যারিয়ারটা তৈরি করে। আমরা সবাই জানি যে একেবারে কি পড়বে, বিশেষ করে বিয়ের মতো মানে একটা লাইফ টাইম ঘটনায় অভিষেক কি পড়বে, যার ফলে খুব স্পষ্ট তো এতে অমিতাভেরও সম্মতি ছিল তার নিজের পোশাক ডিজাইন হচ্ছে। তো কি তোমার? আমার কি বলবো, আমি সত্যি ওরকম মানে তারকা বিদ্ধ নই, মানে আমি ভালো লাগছে, এবং বহু ইম্পর্টেন্ট লোক আমার জিনিস কিনেছেন, আমি পেন্টারদের কথা বলেছি। তবে নিশ্চয়ই আমার একটা ভালো লাগছে যে প্রথম যখন খবরটা এলো তোমাদের মানে কি বলবো, যে মিডিয়ার জগৎ থেকে কি সবাই বন্ধু বান্ধব, অচেনা আমার ক্রেতারা সবাই এত উত্তেজিত, এত খুশি, এত গর্বিত তারা, সেই হ্যাপিনেসটাতে আমার ভালো লেগেছে। ওদের এই খুশিটা যে ওদের দিতে পেরেছি, ওদের খুশিটা যেন আমার। পরের ফেজটা বলো, যে যেটা কনকলতা বলছিল যে ফিডব্যাকটা। হ্যাঁ, ওরা এটা বলবো না, প্রথম থেকেই বৃন্দা যখন প্রথমবার এসেছিলেন 2003-এ, তখন থেকেই ওর খুবই, এবং সবচেয়ে বলা হচ্ছে মুখে কি বললেন তার চেয়েও বড় কথা ওদের অ্যাকশন। ওরা 2003-এ কিনে আবার 2007-এ ফিরে এসেছেন জামাইকে দেবেন। তোমার অতটা স্বাধীনতা দেয়া, মানে প্র্যাকটিক্যালি কোনো গাইডেন্স ছাড়া তুমি কোনো মানে আমার উপর পুরো আস্থা আছে, এটাই মনে হয়েছে আমার। তার সিগনেচার ছিল রঙিন ধুতি, যদিও তার প্রথম প্রদর্শনীতে সেই রঙিন ধুতির একটাও বিকয়নি। একটা সময় ছিল যখন কম বয়সীরা ধুতি পাঞ্জাবি চাদরের থেকে শতহস্তে দূরে রাখতে চাইতো নিজেদের, কিন্তু সেই কম্বিনেশন ভুল পাল্টে সর্বরী দত্ত বিপ্লব এনেছিলেন পুরুষ ফ্যাশনে। পাশ্চাত্য প্রভাব সম্পূর্ণভাবে এড়িয়ে ভারতীয় পোশাককেই আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন তিনি। রঙিন ধুতির কদর আধুনিক পুরুষকে তো তিনিই শিখিয়েছেন। 1991 সালে কলকাতায় তার ডিজাইনার পোশাকের প্রথম প্রদর্শনী হয়েছিল। সেখান থেকে দীর্ঘ পথ চলা, স্রেফ পুরুষদের জন্যই পোশাক রেখেছিলেন। প্রথম প্রদর্শনীতে সর্বরীর সব ডিজাইন বিক্রি হয়ে গিয়েছিল, শুধু রয়ে গিয়েছিল রঙিন ধুতিগুলো। আজ সেই রঙিন ধুতি ফ্যাশনের অন্যতম ট্রেন্ড হয়ে উঠেছে। 1996 সালে দিল্লিতে অল মেন ফ্যাশন শোয়ে সর্বরী দত্তর পোশাকে হেঁটেছিলেন জন আব্রাহাম। সর্বরী, তুমি যখন 96 সালে বোধহয় যে দিল্লিতে যে অল মেন ফ্যাশন শো প্রথম বোধহয় ভারতবর্ষে জন আব্রাহাম হাঁটছে, তো তখনকার তোমার ডিজাইন আর আজকের তুমি ইতিমধ্যেই মানে আন্তর্জাতিক একটা খ্যাতি পেয়ে গেছো পুরুষদের সাজানোর ক্ষেত্রে, কতটা তফাৎ তোমার কাজে, কতটা তফাৎ হয়েছে? হ্যাঁ, একটা তো কি বলবো, একটা ডেভেলপমেন্টই বলো বা একটা ইভলিউশন বলো, সব কাজেরই হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পরিণত হয় বুদ্ধি, তখন অনেক বাড়ে, ম্যাচিওরড হয়, অনেক অনেক কনফিডেন্স বাড়ে, দেখে কি আরো সাহস পেয়েছে। হ্যাঁ, সেটা তো বটেই। প্রথম দিকে কিন্তু সে অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো, তার ফলাফল কি হবে কিছুই জানতাম না। কিন্তু প্রথম এক্সিবিশন যত অত ভালোভাবে গৃহীত হয়েছিল, তখন তো লেবেল কেউ জানতো না, লোকে পছন্দ করেছে বলে কিনেছেন। আমি এটা এক্ষেত্রে বলবো MF হুসেনও যখন আমার কিনলেন, তখন কিন্তু জিনিসটার পছন্দ হয়েছিল বলে,
উনি কিনেছিলেন, ওকে গিয়ে দেখানো হলো। উনি তো আর আমার এক্সিবিশনে আসেননি, ওর মেয়ে এসে ওর খুব পছন্দ হলো, কয়েকটা নিয়ে গিয়ে বাবাকে দেখালো, সঙ্গে সঙ্গে উনি কিনে নিলেন। তো তখন কিন্তু লেবেল কেউ আমায় চিনতো না। তুমি কি এইটা বলবে যে দিল্লিতে এই পুরুষ উৎসব তোমার অনেকটা মানে ক্যারিয়ারের একটা মাইলস্টোন? হ্যাঁ, সেটা তো বলবোই, কারণ রঙিন ধুতি সেদিন তখন থেকেই মানে এটা মানে অ্যাকসেপ্টেড হলো। তার আগে তো রঙিন ধুতিকে সবাই রিজেক্ট করেছিল। সত্যি একটা রঙিন ধুতি, যতই রঙিন প্যান্ট পরুক, ধুতির বেলায় কিন্তু সবাই ওই কোরা রংটাই চায়, মানে কোথাও যেন রক্ষণশীল মনটা না বলে ওটা মানে কি বলবো, একটা মাইন্ডসেট। কিন্তু সেটা যখন আমি করলাম, এবং আমি বারবারই বলেছি, আমাকে বলাও হয়েছে পত্রপত্রিকায় যে আমি রিভাইভাল করেছি, আমি রিভাইভালিস্ট ডিজাইন, যা কিছু ঐতিহ্যবাহী সেগুলো আমি ফিরিয়ে এনেছি আজকের পুরুষের মনোমতো করে, তাদের সামাজিক অবস্থান, তাদের রুচি, তাদের পেশা, তাদের চাহিদা, সেইটাকে আমি বোধহয় কোথাও ধরতে পেরেছিলাম বলে তাদের পছন্দ হয়েছে আর কি। এই যে তুমি রঙিন ধুতির কথা বললে, উত্তরীয়, সেটাকেও তো তুমি ফ্যাশনে তুমি ইন করালে। আমার মনে আছে উত্তরীয় যখন মানে আমি বললাম, তখন আমাকে বলে দিতে হতো ইউ কি করে লিখবে, ইউটিটি এরকম করে, বা এটা একটা সংস্কৃত শব্দ, বা রবীন্দ্রনাথের তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়াই দিয়ে, এরকম করে বলে বলে বলা হয়েছিল। এবং এখন তো শেরওয়ানির সঙ্গে রঙিন উত্তরীয়, এইভাবে মানে উত্তরীয় জিনিসটা, শব্দের ব্যবহারটাও তখন নতুন ছিল। তারপরে শেরওয়ানির সঙ্গে যে নেয়া, লং স্কার্ফ নেয়া, কি কুর্তার সঙ্গে নেয়া, এই ব্যাপারটা কিন্তু মানে কি বলতে হবে যে মানে ওটা মানে আমারই মানে একটা ভূমিকা আছে আর কি এতে। শর্বরী দত্তর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। উনি একজন পায়োনিয়ার ছিলেন, কারণ আমার মনে হয় শর্বরী দত্ত প্রথম পশ্চিমবাংলার ইস্টে ছেলেদের কস্টিউম, পুরুষদের জন্য কস্টিউম, পুরুষদের কথা ভেবে ডিজাইনিং, এটা প্রথম উনি শুরু করেন। আমার সঙ্গে খুব লম্বা অনেক বছরের সম্পর্ক। আমি ওনার প্রথম মডেলিং করেছিলাম প্রায় 20-22 বছর আগে। কিন্তু আমার মনে হয়েছিল যে ছেলেদের কথা ভেবে মানুষ কেউ একজন কস্টিউম বানাচ্ছেন। পরবর্তীকালে অবশ্যই অনেক সময় কোনো অনুষ্ঠানের জন্য আমি বলে দিতাম, উনি আমার টেস্টটা বুঝে গেছিলেন। বাংলার কিছু মানুষ থাকেন যাদেরকে আমরা লিজেন্ড বলি, তার ভাষায়, তার জায়গায়, তার জগতে। শর্বরী একজন লিজেন্ড আমার কাছে। খুব কষ্ট হচ্ছে, তো আমার কাছে শর্বরী সবসময় একজন ভালো মানুষ, একজন অসম্ভব ভালো একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে থাকবেন আমাদের কাছে, সবার কাছে। ওনার আত্মার মঙ্গল কামনা করি, ভালো থাকুক। আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার কাজ আমাদের কাছে রয়ে গেছে, ওনার সৃষ্টি আমাদের সঙ্গে থাকছে। এত বড় শখ, একটা যুগের পতন হয়ে গেল, মানে এখনো মানে ঠিক নিতে পারছি না যে শর্বরীদি নেই, শর্বরীদিকে আর দেখতে পাবো না। ওই হাসি, ওই কপাল জোড়ার টিপ, অত সুন্দর কথা বলতেন উনি, সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পেতেন। বরের দুটো পাঞ্জাবি, মানে বিয়ের এবং বউ ভাতের দুটোই শর্বরীদির করা, এবং আজও সেটা পরে ও খুব গর্ববোধ করে। শর্বরীদি, তুমি যেভাবে চলে গেলে, খুব দুঃখ দিয়ে গেলে, যেখানেই থাকো খুব ভালো থেকো। শর্বরী দত্তর বাবা বিখ্যাত প্রাবন্ধিক, কবি, অধ্যাপক অজিত দত্ত। তার বাড়ি ছিল এক সাংস্কৃতিক পরিমণ্ডলের আঙিনা। সাহিত্যিক, চিত্রশিল্পী, কবি, সঙ্গীতশিল্পী সবাই আসতেন তার বাবার কাছে। শর্বরীর ছোটবেলা কেটেছিল শিক্ষিত, শৌখিন, রুচিবোধ সম্পন্ন পরিবেশে। শর্বরীর ভালোবাসা ছিল সেলাই ফোড়াই থেকে ছবির আঁকার সৃজনশীলতায়। এই যে তোমার দীর্ঘদিনের একটা চেষ্টা আছে, বাঙালি পুরুষ সাজতে পারে, তারপর ভারতীয় পুরুষ সাজতে পারে, এই কনসেপ্টগুলো একের পর এক তুমি আনলে। 90-এর দশকের গোড়া থেকে তোমার কাজ আমাদের সামনে এলো। তার পেছনে তোমার ছোটবেলাটা কিভাবে কাজ করছে? তোমার বিখ্যাত বাবা, কবি বাবা, এই কবিতার অ্যাটমসফিয়ারটা কিভাবে আজকে তোমার শিল্প সৃষ্টিতে সহায়তা করছে? হ্যাঁ, আমি তো খুব সমৃদ্ধ হয়েইছি, কেন যে পরিবেশে আমি আমার বড় হওয়ার সুযোগ হয়েছে, সাহিত্য, শিল্প, আড্ডা, নানা ধরনের আলোচনা, গান, সব ধরনের কি বলবো ফাইন আর্টস, আমার একটা এক্সপোজার, মানে একেবারে সাংস্কৃতিক পরিমণ্ডল একদম। আর ওইরকম একটা বাড়ি, সেখানে সব সাহিত্যিকরা এসেছেন। তখন তারা অত বিখ্যাত বলে বুঝতেও পারিনি, ছোট ছিলাম, এবং অনেক পেইন্টাররা এসছেন। সেই সবগুলো আমি পেয়েছি, আমাকে নিশ্চয়ই সমৃদ্ধ করেছে। অনেক গায়করা এসছেন, অনেক রকম মানুষ এসছেন, অনেক বিখ্যাত ফটোগ্রাফাররা এসছেন।
তারপরে আমাদের ভাই অনেক বই ছিল, বইগুলো তো মানুষকে ছোটবেলায় ইয়ে করে, অনেক সাহিত্যকে ভালোবাসবার, প্রসারটা ঘটিয়ে দেয়। আর আর্টেরও অনেক বই ছিল, সেসবগুলো দেখেছি, ভালোবেসেছি। সেদিক থেকে নিশ্চয়ই বলবো যে আমার অনেক সুযোগ হয়েছে। এই যে শিল্পকে ভালোবাসার কথা বলছেন, আজকে সর্বরিদির বাড়িতে এলে চতুর্দিকে প্রমাণ পাবেন। এই দেখুন মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড, মানে পুরুষ সৌন্দর্যের একেবারে শেষ কথা হিসেবে যাকে ধরা হয়, এখানে সর্বরিদির রকে বলা যায়, তার মূর্তি এখানে রেখেছেন। এবং এই পুরুষও যদি আজকের দিনে থাকতেন, তিনিও নিশ্চয়ই সর্বরী দত্তের পোশাকই পরতেন। এসো, ডেভিডের বোধহয় পোশাক দরকার। সর্বরিদি, এই যে ছোটবেলার কথা তুমি বলছিলে, তোমার তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ইনফ্যাক্ট তোমার কেরিয়ারটা শুরু হয় বিয়ের অনেক পর থেকে। হ্যাঁ, যখন লোকে ভাবে যে এবার সব তো শেষই হয়ে গেল, 40+, তখন আমি প্রথম আমার প্রদর্শনীটা করলাম। আর সেটাই বলা যেতে পারে সূত্রপাত। এবং সেটার কি বলবো, খুব খেলার ছলে করা, ওটা যে আমি ভাবিনি যে ওটা আমার পেশা হয়ে উঠবে। কিন্তু যখন ওটা বিক্রি টিক্রি হয়ে গেল, অবশ্য কিছু জিনিস বিক্রি হয়নি, রঙিন ধুতি কেউ কেনেনি, এখন কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে। মানে রঙিন ধুতি এখন পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এবং প্রথম যখন এসেছিল হাসাহাসি হয়েছিল, রঙিন ধুতি লাল আবার ধুতি হয়, শাড়ি কে পরবে, ছেলেরা পরবে না। ছেলেরা খুব সাজতে ভালোবাসে, এটা আমি বুঝেছিলাম, তাদের যে এটা একটা সুপ্ত বাসনা, সেটা আমি বুঝেছিলাম। না, তবে ঠাট্টা নয়, ছেলেরা খুব সুন্দর দেখতে। আমি সবসময় বলি যে মেয়েরা যে তার প্রসাধনার, সাজসজ্জা, পোশাক পরিচ্ছদের জগৎ দখল করে আছে, এটা খুব অন্যায়। ছেলেরা ভীষণ সুন্দর, তাদের মানে সাজারও তাদের একেবারে সমান অধিকার আছে এবং ইচ্ছেও আছে, বোঝা গেল। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন সর্বরী, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয়ে MA পড়ার সময় সর্বরীর বিয়ে হয়ে যায়। যৌথ পরিবারের বউ হয়ে শ্বশুর বাড়িতে যান সর্বরী। বছর ঘুরতে এক পুত্র সন্তানের মা হন তিনি। সংসারের দায়িত্বের জালে তিনি নিজেকে আটকে রাখতেই পারতেন, কিন্তু সর্বরীর মানসিকতা কোনোদিনই চেনা স্রোতে গা ভাসানোর মতো ছিল না। তার স্বপ্ন ছিল নিজের পরিচয় তৈরি করা। তার স্বামী সে সময় বার্নিশ ওয়ার্ক, শাড়ির প্রিন্ট, মাটির আর্টের পুতুল ইত্যাদি বানানোর কাজে খ্যাতি পান। স্বামীর পাশে ছিলেন সর্বরী। সর্বরীর কোনো আর্ট কলেজে ডিগ্রি বা ট্রেনিং ছিল না, কিন্তু এই শিল্পকর্ম ছিল তার হৃদয়ে। আত্মীয় বন্ধুদের জন্য টুকটাক পাঞ্জাবি ডিজাইনের মধ্যে দিয়ে কাজ শুরু করেন তিনি। 1969 সালে সর্বরীর জীবনে আসে নতুন দিশা। ফ্যাশন ডিজাইনিং নয়, অভিনয়ের সুযোগ। সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বিতে সিলেক্টেড হন সর্বরী দত্ত। সত্যজিৎ রায় নিজেই তাকে বেছে নেন। পরে তিনি সর্বরীকে ডেকে পাঠালেও সেই খবর পৌঁছয়নি সর্বরীর কাছে। এরপর একটি কোম্পানিতে কপিরাইটার হিসেবে যোগ দেন সর্বরী, কিন্তু সেই চাকরি বেশি দিন চলল না। এরপরই নিজের স্বপ্ন নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন সর্বরী দত্ত, শুরু করেন নিজের পরিচয় খোঁজার লড়াই। সর্বরী, তোমার বাবা কবি অজিত দত্ত, সেই পরিমণ্ডলে বাবার কতটা উৎসাহ পেয়েছে, এবং তার থেকে বড় কথা, তুমি যে সময় পেশা হিসেবে নিয়েছো সে সময় তো এটা পেশা হিসেবে ফর্মই করেনি এখানে। তো ছোটবেলাকার বাবার কোনো অনুপ্রেরণার পেছনে কাজ করেছে? যদি করেও থাকে আমি সচেতন নই, তবে এটা ঠিক যে আমি যখনই যেটা করেছি একটা দুঃসাহসিক তখন কাজ ছিল। এখন সেটা আজকের মানে 2007-এ সেটা বোঝাই যাবে না যে কত একটা অসম্ভব একটা ব্যাপার ছিল শুধু পুরুষের জন্য ভাবা, তার কোনো বাণিজ্যিক কোনো মানে কিন্তু সম্ভাবনা ছিল না। তা সত্ত্বেও এটা ঘটে গেছে। আমার একটুখানি নিজের পথটা নিজেই আমি তৈরি করে হেঁটেছি। কখনো তৈরি এখন অনেকে হাঁটছে, মানে সেই সহজ কাটা পরিষ্কার পথে। আর সেটাই উচিত। ট্রেন্ডসেটার যারা হয় তারা কিন্তু, আমি সেটাই মনে করি, ডিজাইনারদের কাজ কিন্তু হচ্ছে মানুষের রুচিকে প্রভাবিত করা, তাকে বাজারটাকে বড় অনেকে বলেন তোমার ডিজাইন করা পোশাক কবিতার মতো। তো সেখানে কি তোমার বাবার কথা মনে পড়ে যে ওই কবিতা? আমার ওইটা বলবো যে বাবা শিল্পবোধটা বা যা কিছু সুন্দর এস্থেটিক ব্যাপারটা আমার মধ্যে নিশ্চয়ই সেভাবে এসছে। কিন্তু আমি তো খুব সচেতন ভাবে না, আর আমি কোনোদিন ছবি আঁকা শিখিনি, সেই অর্থে কোনো ফর্মাল ট্রেনিং আমার নেই। আমি পড়াশোনাই করেছি, একাডেমিক বাড়ির মেয়ে আমি, ফলে পড়াশোনার উপর খুব জোর দেওয়া হতো, আর পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। তো এইভাবে MA-টা হয়ে গিয়েছিল দর্শনে। আমার কলেজ হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, কফি হাউস হচ্ছে আমার আড্ডা স্থল, এই আর কি। শুরুটাই করেন চিরাচরিত ভাবনায় একটা ধাক্কা দিয়ে। ফ্যাশন বলতে তখন সবাই বুঝতো মেয়েদের সাজগোজ, সেই মিথটাই ভেঙে দেন সর্বরী। ছক ভাঙা ভাবনার জন্য খুব তাড়াতাড়ি রাজ্য এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে সর্বরীর ব্র্যান্ড। বাঙালির বিয়ে বা পুজোয় বিভিন্ন দোকানে যে রঙিন ধুতি পাওয়া যায়, সেই ট্রেন্ড শুরু করেছিলেন সর্বরী দত্তই।
যে ধুতি দেখে একদিন সবাই শাড়ি বলে হেসেছিল, সেই রঙিন ধুতি দাপিয়ে পড়তে শুরু করেন পুরুষ সেলিব্রিটিরা। কলকাতার ফ্যাশন ইন্ডাস্ট্রির আইকন বলা যেতে পারে সর্বরিদি, এবং কলকাতায় ফ্যাশন তো মানে পুরুষদের ফ্যাশনের কিন্তু শুরু সর্বরির হাত ধরে। এবং আমরা যখন আর্ট কলেজে শিক্ষারত, মানে আমার তো টেক্সটাইল ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড ছিল, সেই সময় কিন্তু কলকাতায় তো এত বুটিক ছিল না, খুব নাম করা এবং কিছু হাতে গুনে কয়েকটা বুটিকই ছিল, তার মধ্যে সর্বরিদির কালেকশন মানে প্রচণ্ডভাবে সাড়া ফেলেছিল সেই সব সময়। এবং সেই ডাই করা ধুতি এবং পুরুষদের পোশাকের মধ্যে একটা বিবর্তন, সেইটা দেখে কিন্তু আমার তো টেক্সটাইল ডিজাইন, কিন্তু আমি টেক্সটাইল ডিজাইনিং গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে আমি কি করব, কিন্তু এই কলেজে থাকাকালীনই কিন্তু সর্বরিদির এই যে কর্মকাণ্ড সেটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছিল যে আমরা কিন্তু একটা এরকম এই টেক্সটাইল মিডিয়ামটাকে একটা এক্সপ্লোর করতে পারি ফ্যাশনের মাধ্যমে। শর্বরী দত্তের আকস্মিক মৃত্যুতে বাকস্তব্ধ টলিউড। শর্বরী দত্তের সঙ্গে নিজের এই ছবি টুইট করে দেব লিখেছেন, কয়েক মাস আগেও তোমার সঙ্গে দেখা হয়েছিল, আমি ভাবতেই পারছি না এটা কি করে হলো। আমার ভালোবাসা সবসময় তোমার সঙ্গে থাকবে। রেস্ট ইন পিস শর্বরীদি। অভিনেত্রী রুক্মিণীও ফ্যাশন জগতের মহিরুহের হঠাৎ চলে যাওয়ায় হতবাক। তিনি টুইট করে বলেছেন, শর্বরীদি, আমি জানি না কি বলবো, ফ্যাশনের ইতিহাসে তুমি চিরন্তন। পরিচালক রাজ চক্রবর্তী টুইট করে বলেছেন, শর্বরী দত্তর আকস্মিক প্রয়াণে আমি হতবাক। লাগাতার পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে ফ্যাশন জগতের মানচিত্রে বাংলাকে তুলে ধরেছিলেন তিনি। উনি বাই হারসেলফ, সর্বরিদি ওয়াজ অ্যান ইনস্টিটিউশন। মানে আমরা ছোটবেলা থেকে মানে বড়ই হয়েছি ওনার নাম, মানে যখন নিজেরা ডিজাইনার হব কি না হব সেসব কোনো আইডিয়া নেই, বাট ওনার কাজ শুধু যারা ডিজাইন পছন্দ করে তাদের জন্য না, বাট ওভারঅল ওনার যে ক্রাফটসম্যানশিপ, যেটা উনি বাংলার কাঁথা সেটাকে একটা অন্য জায়গায় উনি নিয়ে যান, তো সেখানে ইটস এ হিউজ লস। ওনার স্পেশালিটি ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইন ইউনিক, এটা ওনার স্পেশালিটি, যে কোনো কিছু রিপিট হতো না। তবে আন্তর্জাতিক খ্যাতি পেলেও শর্বরী দত্ত বরাবর স্বীকার করতেন তিনি যা শিখেছেন সব নিজে থেকে। আমার ইচ্ছে করে না যে একটা সর্বরি স্কুল অফ ফ্যাশন হবে, যেরকম একটা ট্রেন্ড হয়েছে যে একটা স্কুল অফ ফ্যাশন করলাম, অনেক ছাত্রছাত্রী তারা মানে একটা গুরুকুল টাইপের। না ট্রেন্ড তো একটা সেট হয়েছে, এটা তো আগে এখন যে আমি বলি, অনেকে বলেন যে আপনার জিনিস তো আমরা পড়তে পারি না, অনেকে ইয়ের কথা বাজেটের কথা বলেন, কিন্তু আমি বলি যে মানে ডাউন দ্য লাইন যে একটা পাওয়া যাচ্ছে 500 টাকার পাঞ্জাবি কাজ করা সেটা কতটা নান্দনিক সেটা জানি না, কিন্তু তাহলে এই যে মানুষ পড়তে পারছে, তাদের রুচি তৈরি হচ্ছে বাজারে, তার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও পরোক্ষভাবে আমি আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজেই তো আনট্রেন্ড, সেলফ টট একজন লোক, আমি আর কি করে দেব, আমি আমার হাতটাই আমার সম্বল, ফলে সেভাবে তো ওভাবে দেওয়া যায় না। কিন্তু নিশ্চয়ই একটা ঘরানা, সেটা আমার পরিবারই সেই যে কোর ব্যাপারটা ওরা সেটা বুঝতে পারে, তো আমি আশা করব বা আমি চাইবো যে সেটা বেঁচে থাকুক ওদের মধ্যে। আর কেউ যদি করে, আমি মানে মনে করি যে এইটা শেষ কথা না, আরো হয়তো অনেকে আসবেন তারা আরো ভালো করবে, কাজেই ওইভাবে কাউকে আবদ্ধ করা উচিত না, বিশেষ করে যেখানে ক্রিয়েটিভ কাজ। শর্বরী দত্ত সরাসরি ফ্যাব্রিকের ওপর ডিজাইন আঁকতেন, তার প্রতিটি ডিজাইন ছিল স্বতন্ত্র। সেলিব্রিটি হিসাবে তার থেকে প্রথম পোশাক কেনেন চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের মেয়ে। পরে মকবুল ফিদা হুসেন নিজেও শর্বরীর থেকে পোশাক কেনেন। ঋতুপর্ণ ঘোষের ছবি অন্তর্মহলে জ্যাকি শ্রফ এবং অভিষেক বচ্চনের পোশাকের দায়িত্ব ছিল শর্বরী দত্তর। ছবিতে জ্যাকি ছিলেন জমিদার আর অভিষেক ছিলেন মৃৎশিল্পী। এই ছবিতে শর্বরী দত্তর ডিজাইন করা পোশাক আলাদা করে প্রশংসা পেয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রসেনজিৎ, অর্পিতা, শিল্পী বিক্রম ঘোষ থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত থেকে শুরু করে রাজ চক্রবর্তী, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, শর্বরীর পোশাকে সেজে উঠেছেন সবাই। তার ডিজাইন করা শেরওয়ানি, আংরাখা, পিরান, বন্দগলা ও কুর্তা দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলে। 2001 সালে পুরুষদের জন্য বিশেষ সোনার গয়না ডিজাইন করতে শুরু করেন তিনি। ছেলের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ধাক্কা পেয়ে একসময় বেরিয়ে এসেছিলেন নিজের হাতে তৈরি করা দোকান থেকে। তারপর দক্ষিণ কলকাতায় শোরুম শূন্যতে নিত্য নতুন সৃষ্টির প্রদর্শনীতে মগ্ন ছিলেন শিল্পী। আমরা অনেকেই জানি যে কি ঘটনা কিছু ঘটেছিল, যে কারণে একটা টেনশন ছিল, যে কারণে এত দুঃখ কষ্ট, এত বিবাদ, মামলা মোকদ্দমা অবধি যা মানে গিয়েছিল, সে সবই
আমি দেখেছি এবং আমি আপ্রাণ চেষ্টা করেছি দিদিকে সাপোর্ট দিতে। বাইরে থেকে যা যা করা আমি সব কিছু করেছি, কিন্তু ঘরের ভেতর সেখানে তো আর আমার এখতিয়ার নেই। কাজে ওই জায়গাটা আমি কখনো মানে কিছু জিজ্ঞেস করতাম না, কিছু না। দিদি কিছু বলতে চাইলে বলতেন। কলকাতার ব্রড স্ট্রিটের পাশাপাশি বীরভূমেও সর্বরীর একটি বাড়ি ছিল। আমোদপুরে এই হলো সর্বরী দত্তের বাগান বাড়ি। মোট 3 তলা বাড়ি, যার একটি তলা মাটির নিচে, বাকি 2টি তলা ওপরে। এই বাড়িটিকে কাছ থেকে একবার দেখার আগ্রহ সাধারণ মানুষের মধ্যে কিছু কম নেই। 60 বিঘা জমিতে তৈরি এই বাগান বাড়িটি কিনেছিলেন সর্বরীর শ্বশুর ভোলানাথ দত্ত। তিনি আমোদপুর সুগার মিলের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তারপর উত্তরাধিকার সূত্রে এই জমির মালিকানা আসে সর্বরীর হাতে। দিন 15 আগেও পরিবারের সকলের সঙ্গে এখানে এসেছিলেন সর্বরী দত্ত। আমরা এসেছি আমোদপুরে তার বাড়িতে। এটাই সর্বরী দত্তর বাড়ি। প্রায় 60 বিঘা জমির উপরে আহমদপুরের রাজারামপুরে তার এই বাড়ি। এই বাড়ি প্রায় 40 বছর ধরে দেখাশোনা করছেন। তার যে কেয়ারটেকার তিনি আমার সঙ্গে রয়েছেন। 15 দিন আগে সর্বরী দত্ত তার ছেলে বৌমা নাতিদের নিয়ে তিনি এসেছিলেন এই বাড়িতে। এখানে তো কোনো ঝগড়া নাই, ওরা যেমন আসতো হাসি খুশি দিয়ে চললো। আমাদেরকে বলতে সাবধানে থেকো, ভালো থেকো, আবার আসবো। এর মধ্যে কোথাও কখনো কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই? না, আমরা তো আমাদের চোখে পড়ে নাই। বাড়ির এই বাগান ছিল সর্বরীর খুব প্রিয়। এখানে এলেই অনেকটা সময় কাটাতেন বাগানেই। বাগানের পাশাপাশি উঠতেন ছাদেও। সেখান থেকেই বৌমা কনকলতাকে বলেছিলেন ওষুধ দেওয়ার জন্য। অভিষেক বচ্চনের বিয়েতে ঐশ্বর্যদের বাড়ির তরফ থেকে তাকে যে পোশাক দেওয়া হয় সেটা আমোদপুরে এই বাড়িতে বসেই ডিজাইন করেছিলেন সর্বরী দত্ত। চোখের বালির শুটিংয়ের সময় ঐশ্বর্য রায়ের সঙ্গে তার মা বৃন্দা রায় কলকাতায় এসেছিলেন। কলকাতায় পৌঁছেই তার গন্তব্য ছিল সর্বরী দত্তর ব্রড স্ট্রিটের বাড়ি। সর্বরীর সঙ্গে বাঙালি পদ পাত পেড়ে খেয়েছিলেন। সেবার স্বামীর জন্য ডিজাইনার পাঞ্জাবি কিনে নিয়ে যান তিনি। বচ্চন পরিবারে ঐশ্বর্যের বিয়ে ঠিক হওয়ার পর বৃন্দা রায় আবার আসেন সর্বরীর কাছে, জামাই অভিষেক বচ্চন এবং বেয়াই অমিতাভ বচ্চনের পোশাক তৈরির জন্য। সবজি খেতে খুব ভালোবাসতো, তারপরে ডাল খেতে খুব ভালোবাসতো, ডিম খেতে খুব ভালোবাসতো, বাটা খুব খেতে ভালোবাসতো, বাটা মাছ। একসঙ্গে থাকতো, সবাই হাসি খুশি থাকতো, আমাকে খুব ভালোবাসতো। পুরুষদের ফ্যাশন মানেই যে পশ্চিমী পোশাক, সেই বদ্ধমূল ধারণাকে উপড়ে ফেলেছিলেন সর্বরী দত্ত। চিনতে শিখিয়েছিলেন এথনিকের মধ্যেও ফুটিয়ে তোলা যায় সামঞ্জস্যপূর্ণ আধুনিকতা, ফুটিয়ে তোলা যায় নতুনত্ব। তার হাত ধরেই বাংলা তথা ভারত শিখেছিল রঙিন ধুতির ব্যবহার। হায়ারোগ্লিফিক কিংবা যামিনী রায়ও যে ফ্যাশনের অংশ হয়ে উঠতে পারে তাও সম্ভব করে দেখিয়েছিলেন সর্বরী দত্ত। 2008 সালে তার ধুতি পাঞ্জাবির ওপর ইজিপ্ট ঘরানার কারুকার্য করে আন্তর্জাতিক পুরস্কারও জিতেছিলেন সর্বরী দত্ত। ছেলেদের ফ্যাশনের ট্রেন্ডে এক অন্য মাত্রা যোগ করেছিলেন তিনি। তার প্রয়াণে সেই বিরাট জায়গা আজ শূন্য। সর্বরী দত্ত একটা লিজেন্ডারি নাম। মানে ফ্যাশন ডিজাইনিং এর ব্যাপারটা যখন আমরা চলই হয়নি, মানে মহিলা ডিজাইনারদের কথা আমরা খুব একটা তখনও শুনিইনি কলকাতায়। এবং সেলিব্রিটিদের ফ্যাশনের সঙ্গে জুড়ে দেওয়াটা, সুনীল গাভাস্কর সর্বরী দত্তর পাঞ্জাবি পরছেন এবং সেইটা একটা ফ্যাশন ট্রেন্ড হচ্ছে। পাঞ্জাবি, তার তৈরি পাঞ্জাবি, ধুতি, বাঙালি সাজ, এটার একটা আন্তর্জাতিক মানে পৌঁছচ্ছে। এটা তো উনি প্রথম। এবং উনি আমাদের থিয়েটার দেখতে আসতেন। অনেক ব্যক্তিগত স্মৃতি আছে। সবটা মিলিয়ে মনটা খারাপই লাগছে যে এই বছরটা অনেক গুণী মানুষদের আমরা হারালাম। তার মতো একজন বিখ্যাত এবং এত জনপ্রিয় একজন মানুষ, তিনি এরকম একাকী হঠাৎ করে চলে গেলেন। এরকম একটা দুর্ঘটনার মৃত্যু তার জন্য অপেক্ষা করছিল। মানে খুব ভেবে দেখলে পুরো বিষয়টাই খুব একটা মর্মান্তিক এবং এর মধ্যে অনেক অমানবিক দিকও রয়েছে। একই পরিবারের ভেতরে বাড়ির অন্য সদস্যরা রয়েছেন, অথচ তিনি সম্পূর্ণ একাকী এভাবে তিনি চলে গেলেন। এটা কিছুতেই মেনে নিতে পারছি না। অনেক দুঃখ ছিল ওনার। কি দুঃখ সেটা শোনার আর আমার অবকাশ হলো না। উনি চেয়েছিলেন যে সেগুলো উনি আমায় বলবেন এবং আমি সেটাকে কেন্দ্র করে একটু উপন্যাস লিখব, সে সুযোগ আর আমার হলো না। ফ্যাশন ডিজাইনার কথাটায় বরাবরই ঘোর আপত্তি ছিল সর্বরী দত্তর। বরং তিনি নিজেকে রিভাইভালিস্ট বলতেই বেশি পছন্দ করতেন। 90-এর দশকে চেনা ছক ভেঙে তিনি যে ট্রেন্ড তৈরি করেন তাই ভবিষ্যতে ট্রেন্ডে পরিণত হয়। এই দূরদৃষ্টি ছিল তার সবথেকে বড় শক্তি।
তুমি তো একটা ট্রেন্ড সেট করেছো, আজ থেকে 10 বা 20 বছর পরে ফ্যাশনটাকে তুমি কিভাবে দেখছো? কোন জিনিসটা আরো বেশি উঠে আসবে, বা কোন জিনিসটা, মানে তুমি তো একটা দৃষ্টিভঙ্গি থেকে, একটা দূরদৃষ্টির জায়গা থেকে এই ট্রেন্ডটা সেট করেছো, এখন থেকে আর 20 বছর পরে তুমি কিভাবে দেখছো? কতটা চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে? আমার মনে হয় যে আমাদের দেশে তো সব রকম ক্রাফট খুব মানে খুব সমৃদ্ধ আর কি। ভারতবর্ষে অনেক কিছু সমৃদ্ধ, তার মধ্যে নানা ধরনের মানে পোশাকে নানা ধরনের ক্রাফট আছে, নানা ধরনের এমব্রয়ডারি আছে, নানা ধরনের এমবেলিশমেন্ট আছে, সেগুলো সারা পৃথিবী ধীরে ধীরে আবিষ্কার করছে। আমাদের চুমকির কাজ কি, আয়নার কাজ কি, লখনৌ চিকন কি, কাশ্মীরি কাজ, সেগুলো সারা পৃথিবী তার যে সৌন্দর্য বা তার যে তাৎপর্য, তার যে রিচনেস, সেটা উপলব্ধি করছে, এবং সেইটা সেই ক্রাফটসম্যানশিপটা কিন্তু খুব আরো ফ্লারিশ করবে। তুমি বলছো যে ভারতীয় শিল্পকলা বিশ্বে আরো ছড়িয়ে পড়বে, আরো সমাদৃত হবে, এবং আরো সমাদৃত হচ্ছে, ধীরে ধীরে একটা দিগন্ত খুলে যাচ্ছে। এখন তো একটাই বাজার, গ্লোব একটা, ফলে গ্লোবাল ব্যাপারটা সত্যি ফ্যাশনের ক্ষেত্রে খুবই। বৃহস্পতিবার গিয়েছে মহালয়া, সামনেই পুজো। প্রতিবার এই সময় থেকে সমস্ত সেলিব্রিটিরা যেতে শুরু করতেন শর্বরীর কাছে। কার কি পছন্দ, কাকে কি মানায়, সব একেবারে ছবির মতো আঁকা থাকতো শর্বরীর মাথায়। পুজোর কাজে তার একটা বাড়তি আনন্দ ছিল, কারণ পুজো নিয়ে জড়িয়েছিল শর্বরীর হাজারো নস্টালজিয়া। আমাদের বাড়িতে পুজোর সংখ্যায় ভরে যেত, সবই সব কমপ্লিমেন্টারি। বাবা তখন অনেক ইয়েতে কবিতা লিখছেন, ফলে সব আসতো। আমাদের সেই অত পড়া, পুজো সাহিত্য পড়া, পুজোর গান এবং নাটক হতো নানা রকম, ফলে তখন খুব সৃষ্টিশীল ছিল। এখনো সেটা অন্যভাবে খুবই ক্রিয়েটিভিটি দেখা যায়, সেটা আমি ভালোভাবেই দেখি সেটাকে। আমার একটা জিনিস মনে হয় যে মানুষের মধ্যে এত সমস্যা, এত কি বলবো হতাশা, হয়তো এত চাপ, সব মিলিয়ে সেটা, বা নিজেরাও জানে যে আমরা অনেক আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, বা আমাদের অনেক সংকীর্ণ হতে হচ্ছে, সেটাকে হয়তো তার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য হয়তো এটা কিছুটা যে না, এখন আমরা একটা মিলন মেলা করব, আমরা একসঙ্গে আনন্দ করব, সবাইকে নিয়ে, সবাইকে ভালোবাসবো, সবাইকে কাছে টানবো। সারা বছর কিন্তু একসঙ্গে থাকা সত্ত্বেও ফ্ল্যাট বাড়িতে কিন্তু সেই যৌথ পরিবারের সেই ফ্লেভারটা থাকে না। পুজোর সময় এটা যেটা বললাম, যে যেহেতু জানে যে এটা আমরা সারা বছরই কিছুটা আত্মকেন্দ্রিক থাকি, নিজেদের নিয়ে সমস্যা এবং ইয়ে নিয়ে অগ্রাধিকার নিয়ে থাকি, এই সময়টা আমরা একসঙ্গে হই, এইসব ভুলি আর কি। এই ব্যাপারটা ভেতরে হয়তো কাজ করে, ভোলার চেষ্টা করি। ফ্যাশন ডিজাইনিং শর্বরীর জীবন বদলে দিয়েছিল, আর এই পেশায় ফ্যাশন ডিজাইনিং এর সংজ্ঞা বদলে দিয়েছিলেন শর্বরী। কিন্তু পুরুষদের জন্য ডিজাইনের পোশাক তৈরির ভাবনা তার মাথায় এলো কোথা থেকে? সে এক মজার গল্প। শর্বরী প্রায়শই বন্ধুদের বলতেন, বিয়ে বাড়িতে পুরুষদের সাজ দেখে তার করুণা হতো। মনে হতো ওদের পোশাকও কেন আরেকটু রংচঙে হতে পারে না, কেন আরো একটু বৈচিত্র্য আসতে পারে না তাতে। সেখান থেকেই শুরু, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুরুতে শর্বরীর ইচ্ছে ছিল অধ্যাপক হওয়ার। ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্রেও তিনি নিজেকে এক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন, তবে সবটা শেখানো হলো না। বাকি থেকে গেল অনেক কাজ, অনেক সৃষ্টি। তার আগেই ফ্যাশন ডিজাইনিং এর জগতে বিরাট শূন্যস্থান তৈরি করে চলে গেলেন শর্বরী দত্ত।